আসসালামু আলাইকুম। আমাদের আজকে টপিক ই ট্যাক্স রিটার্নে মানে ই রিটার্ন সিস্টেমে আপনি কিভাবে আপনার আয়ের ধরনগুলো সিলেক্ট করবেন। প্রথমে আপনাকে etax.nbr.gov.bt তে ঢুকতে হবে। ঢোকার পরে সাইন ইনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে যদি ই রিটার্ন সিস্টেমে আপনার ইতিপূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সরাসরি লগ ইন করবেন। ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমরা যেহেতু আজকে কিভাবে আয়ের ধরন সিলেক্ট করব এই লেকচারটি দেখব, তাই আমরা সরাসরি এখানে চলে আসলাম। আমি একটি টিআর নাম্বার এখানে ইনপুট দিয়ে রেখেছি, এটার পাসওয়ার্ডটা ইনপুট দিয়ে রেখেছি। আপনি প্রথমে এখানে টিআর নাম্বার ইনপুট দিবেন, নেক্সট পাসওয়ার্ড ইনপুট দিয়ে আপনি ক্যাপচা এন্ট্রি করে সিস্টেমে ঢুকে যাবেন। সাইন ইনে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যদি ইতিপূর্বে রিটার্ন দাখিল করে থাকেন তাহলে ট্যাক্স রেকর্ড থেকে ক্লিক করে আপনি এখান থেকে রিটার্ন নিয়ে নেবেন। আমি ধরে নিলাম আপনি একজন নতুন করদাতা, তাহলে আপনাকে প্রথমেই রেগুলার ই রিটার্ন সিলেক্ট করতে হবে। এখানে দেখেন রিটার্ন একটি সিস্টেম আছে সেলফ, এই পদ্ধতিতে আপনাকে সাবমিট করতে হবে। এটি 24-25 কর বর্ষের রিটার্ন। এখানে হচ্ছে আপনার ইনকাম ইয়ার, এগুলো ডিফল্ট দেওয়া আছে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইয়ার, ইয়েস আপনার ট্যাক্সেবল ইনকাম থাকলে ইয়েস, নো এগুলো ডিফল্ট সব দেওয়া আছে। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, আপনার যদি কোনো এক্সাম্পটেড কোনো করমুক্ত কোনো ইনকাম থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি করমুক্ত ইনকাম না থাকে তাহলে নো দিবেন। আচ্ছা, এখানে আপনার রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি বাংলাদেশি না নন বাংলাদেশি। এই করদাতা যেহেতু বাংলাদেশি, আমি এটা যেহেতু সিলেক্ট করা আছে সেহেতু আমি রেসিডেন্ট সিলেক্ট রাখলাম। আচ্ছা, এই মুহূর্তে আমার হচ্ছে হেডস অফ ইনকাম নিয়ে একটা আলোচনা করব শর্ট। আপনি যদি চাকরিজীবী করদাতা হন, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের আপনি যদি চাকরিজীবী করদাতা হন তাহলে আপনাকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে হবে। আপনার যদি ভাড়া ইনকাম থাকে তাহলে আপনি ইনকাম ফ্রম রেন্ট সিলেক্ট করবেন। একাধিক ইনকাম থাকলে একাধিক সিলেক্ট করতে পারবেন। এগ্রিকালচারাল কৃষিভিত্তিক কোনো ইনকাম থাকলে আপনি ইনকাম ফ্রম এগ্রিকালচার উল্লেখ করবেন, টিক দিবেন। ইনকাম ফ্রম বিজনেস মানে আপনার যে কোনো ধরনের ব্যবসায়িক আয়, ধরেন আমদানি রপ্তানি বা খুচরা যে কোনো ধরনের আয় যদি থাকে তাহলে আপনি এই কলামটি সিলেক্ট করবেন। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হচ্ছে আপনার জমি ক্রয় বিক্রয়, ফ্ল্যাট সেল, এই জাতীয় কোনো আয় থাকলে, অথবা আপনি ডেভেলপারের কাছ থেকে সাইনিং মানি পেয়েছেন, ক্যাপিটাল গেইন রিলেটেড মূলধনী আয় রিলেটেড কোনো আয় যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই কলামটি সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আপনার যদি কোনো ব্যাংক ইন্টারেস্ট থাকে, কোনো ডিপিএস এর এগেনস্টে কোনো ইন্টারেস্ট থাকে, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট থাকে, এই জাতীয় সুদ আয়, ফিক্সড বিনিয়োগের এগেনস্টে যদি কোনো প্রকারের সুদ আয় থাকে তাহলে আপনি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করবেন। এর বাইরে যদি আপনার অন্য কোনো আয় থাকে তাহলে আপনি ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করবেন। এরপর এই 7টি হেড ছাড়া যদি আপনি কোনো ফার্মের পার্টনার হয়ে থাকেন, যে আপনার আরেকজন ব্যক্তি করদাতা বা কারোর সাথে একটি অংশীদারি ব্যবসা রয়েছে, ফার্ম যেটা কোম্পানি না, তাহলে আপনি ইনকাম অ্যাজ এ পার্টনার অফ ফার্ম সিলেক্ট করবেন। এওপি যদি থাকে সিলেক্ট করবেন। আপনার যদি বৈদেশিক কোনো আয় থাকে দেশের বাইরে তাহলে আপনি ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ সিলেক্ট করবেন। শেষেরটি হচ্ছে ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, অর্থাৎ আপনার ডিপেন্ডেন্ট স্ত্রী অথবা স্বামী অথবা 18 বছরের নিচে কোনো বাচ্চার যদি কোনো আয় থাকে সে আয়টা আপনার আয়কর নথিতে অন্তর্ভুক্ত হবে। ওই আয়টা আপনি এখানে সিলেক্ট করে দেখাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি এই করদাতার স্যালারি খাতে আয় আছে এবং
ফিনান্সিয়াল অ্যাসেট খাতে, মানে সে ব্যাংক ইন্টারেস্ট পায়, এই খাতে আয় আছে। পাশাপাশি তার আদার সোর্স অফ ইনকাম আছে। এই পার্টটা হচ্ছে আপনি প্রথমেই আয়কর রিটার্ন তৈরি করার আগে, এই রিটার্ন সিস্টেমে তৈরি করার আগে আপনি প্রথমেই আপনার যে যে খাতে আয় আছে সে আয়গুলো আগে সিলেক্ট করে নেবেন, ভেবে নেবেন। তারপর এখানে হেড অনুযায়ী আপনি একটা একটা সিলেক্ট করে দিবেন। এরপর যদি পার্টনার থাকে, তা তো বললামই, অংশীদারি ফার্ম থাকে, সেটা সিলেক্ট করবেন। এই ধাপের সিলেকশনের পরে এগুলো চেক করে নেবেন। যদি এক্সাম্পটেড ইনকাম থাকে ইয়েস দিবেন, না থাকলে না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এভাবেই আপনি হচ্ছে আপনার আয়ের ধরনগুলো সিলেক্ট করবেন। আচ্ছা, এখন এই ইন্টারফেসে আপনাকে বলছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার আয়ের উৎস, আপনি যেখান থেকে আয় করেন সেখানে অবস্থানটা কি। এটা কি উত্তর সিটি কর্পোরেশন, না দক্ষিণ সিটি কর্পোরেশন, না চিটাগাং সিটি কর্পোরেশন, না আদার সিটি কর্পোরেশন, না সিটি কর্পোরেশনের বাইরে। এই বিষয়টা হচ্ছে, এই অপশনগুলো হচ্ছে করদাতার করমুক্ত ধাপের বিষয়টি। যেমন ঢাকায় হলে 5,000 সর্বনিম্ন, উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন বা চিটাগাং সিটি কর্পোরেশনের জন্য 5,000, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000, সিটি কর্পোরেশনের বাইরে এরিয়ার জন্য সর্বনিম্ন 3,000 টাকা কর 24-25 কর বর্ষের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ধার্য করেছে। ওই বিষয়টাকে মাথায় রেখে আপনার এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আপনি যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকেন, মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে সিলেক্ট করবেন। যদি কোনো ডিসেবল আপনার সন্তান বা কেউ থাকে তাহলে সিলেক্ট করবেন। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান অফ এ পারসন অফ ডিসেবিলিটি, এই অপশনটা আপনার যদি কোনো ডিসেবল কোনো সন্তান থাকে তাহলে এটা ক্লেম করবেন। এই অপশনটা হচ্ছে আপনার যদি রেয়াতযোগ্য, যেমন ডিপিএস, সঞ্চয়পত্র, সিকিউরিটিজ বা বিমা, এই জাতীয় কোনো বিনিয়োগ থাকে তাহলে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন। যদি না থাকে নো, এটা ডিফল্ট ইয়েস সিলেক্ট করা থাকে। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন, বিশেষ করে সরকারি চাকরিজীবী ছাড়া প্রাইভেট সেক্টরে যারা জব করেন তাদের এই অপশন রয়েছে যে সে যে কোনো কোম্পানির মালিকানা গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, নয়তো নো ডিফল্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আপনার নিট সম্পদ 50 লাখের উপরে যাবে কিনা, গ্রস ওয়েলথ ওভার 50 লাখস, আপনার নেট ওয়েলথ 50 লাখের উপরে যাবে কিনা, এটা আপনার সম্পদের পরিমাণ আপনি জানেন। যদি হয় ইয়েস, পূর্ণাঙ্গ রিটার্ন করতে গেলে আপনাকে এটা ইয়েস দিতে হবে। আপনি কোনো গাড়ির মালিক কিনা, যদি হয়ে থাকে ইয়েস, না হলে নো। আপনার অফশোর প্রপার্টি আছে কিনা, অফশোর প্রপার্টির বিষয়ে অন্য একটি ভিডিও আসবে, যদি থেকে থাকে ইয়েস, নয়তো নো। আপনার হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, মানে সিটি কর্পোরেশনের মধ্যে আপনার কোনো হাউস প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, ভবন, এই সম্পত্তিগুলো আছে কিনা, যদি থেকে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। আপনার আয়ের ক্যালকুলেশন করতে যাওয়ার আগে, আয়ের তথ্যাদি ইনপুট দেওয়ার আগে আপনাকে এই দুইটা ইন্টারফেস ঘুরে সঠিকভাবে তথ্য পূরণ করে আসতে হবে। পূরণ করে এসে সেভ এন্ড কন্টিনিউ। ব্যাস, চলে আসলো আপনার ইনকাম ইনপুট দেওয়ার প্লেস। তো আমরা দেখলাম কিভাবে লগইন পরবর্তী করদাতার আয়ের ধরন অনুযায়ী তার প্রাথমিক অবস্থার সিলেকশনটি করতে হয়, এরপরে তার আয়ের লোকেশন অনুযায়ী কিভাবে সিলেক্ট করতে হয়, বা সম্পদের একটা বিবরণী প্রাথমিক অবস্থায় তথ্য এনবিআর কি চাচ্ছে ওই বিষয়গুলো ফিল আপ করতে হয়। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।